টা মামলায় আলামত হিসেবে বিমানও জব্দ, তবে 10 দিনের মধ্যে চলাচল করতে পারবে। দ্রুততম সময়ের ভিতরে আমরা এটাকে রিপেয়ার করে এটাকে আবার আমরা উড্ডয়নের অবস্থায় নিয়ে যেতে চাচ্ছি। কোর্টের অনুমতি নিয়ে অনুমতি সাপেক্ষে ওনাকে ওটা ব্যবহার করতে হবে। জিজ্ঞাসাবাদ করা হবে পাইলট এবং ক্রুদেরও। থানায় জমা পড়ল খেলনা পিস্তল ও নকল বোমা। আমাদের তদন্তের যে রেগুলার প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুসরণ করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান এবং আমি শিরিন আক্তার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অজ্ঞাত রোগে একই পরিবারের 5 জনের মৃত্যুর ঘটনা তদন্তে ঠাকুরগাঁওয়ের রোগতত্ত্ব ইনস্টিটিউটের প্রতিনিধি দল। জনগণের চলাচল সীমিত রাখার পরামর্শ। ঢাকা উত্তর সিটির উপনির্বাচন কাল। ভোট হবে 2 সিটির নতুন 36টি ওয়ার্ডেও। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে সরঞ্জাম। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন। লঘুচাপের প্রভাবে রাজধানীতে তৃতীয় দিনের বৃষ্টি। সড়কে জলাবদ্ধতা, যত্রতত্র উন্নয়ন কাজে বেড়েছে মানুষের ভোগান্তি। চকবাজারের চুড়িহাট্টায় পুড়ে যাওয়া ভবন সংস্কার করে ব্যবহার করা সম্ভব। ঘটনার 5 দিন পর জানালেন বিশেষজ্ঞরা। দগ্ধদের একজন ফিরে গেলেন সুস্থ হয়ে। এবং আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতের 2টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের। নয়াদিল্লির অস্বীকার। গোলাগুলিতে 5 ভারতীয় সেনা আহত। আজাদ কাশ্মীরে নিহত 4। চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টা মামলায় আলামত হিসেবে জব্দ করা বিমানটি মেরামতের পর 10 দিনের মধ্যে চলাচলের জন্য প্রস্তুত হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন সচিব। সরকার নিয়োজিত কৌশলী বলছেন, আদালতের অনুমতি সাপেক্ষে কাউন্টার টেরোরিজম ইউনিটের জব্দ করা বিমানটি চলাচল করতে পারবে। এদিকে ময়ূরপঙ্খীর পাইলট, ক্রু সহ যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। সেই সঙ্গে ছিনতাই চেষ্টায় ব্যবহৃত পিস্তল এবং নকল বোমাগুলো পরীক্ষা করা হবে। আতিকুর রহমান তমালকে সঙ্গে নিয়ে কমলদের রিপোর্ট। আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে দেখা যায়, বিমান ছিনতাই কাজে ব্যবহৃত পিস্তলটি ছিল প্লাস্টিকের তৈরি সাদামাটা খেলনা, আর বোমাটি ছিল একেবারে কাঁচা হাতে তৈরি। এতে লাল এবং কালো টেপ মোড়ানো একটি ঘুড়িও লাগানো ছিল। বিমান ছিনতাই মামলায় ইতিমধ্যে বিমানটিকেও জব্দ করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। তবে ছিনতাই রহস্য উন্মোচনে বিমানটির দায়িত্বরত পাইলট, কো পাইলট, ক্রু এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদের কথা জানালেন সিএমপি কমিশনার। মামলাটি তদন্ত চলবে। তদন্তের পর্যায়ে আমরা বিভিন্ন পর্যায়ে সাক্ষী যারা বিমানে যারা ছিলেন, যাত্রী, ক্রু, পাইলট, সকল সাক্ষীর সঙ্গে আমাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে। আমাদের তদন্তের যে রেগুলার প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুসরণ করা হবে। এদিকে বিমান পরিবহন সচিব জানান, ছিনতাইয়ের কবলে পড়া বিমানটিকে ঢাকায় নিয়ে মেরামতের পর উড্ডয়নের জন্য প্রস্তুতে সময় লাগবে অন্তত 10 দিন। বিমানটা এখন বাংলাদেশ বিমানের জিম্মাতেই আছে এবং বিমানের সামান্য কিছু ক্ষতি হয়েছে আমরা যেটুকু জেনেছি, এবং দ্রুততম সময়ের ভিতরে আমরা এটাকে রিপেয়ার করে এটাকে আবার আমরা উড্ডয়নের অবস্থায় নিয়ে যেতে চাচ্ছি। বাংলাদেশ বিমানের শত কোটি টাকা মূল্যের বিমানটি আদালতের অনুমতি সাপেক্ষ চলাচল করতে পারবে বলে জানিয়েছেন সরকার নিয়োজিত কৌশলী। বাংলাদেশ বিমান এটা বিমান হিসেবে ব্যবহার করতে পারবে, তবে যেই জিনিসগুলি আলামত হিসাবে ভবিষ্যতে কোর্টে প্রদর্শন হবে সেই সমস্ত জিনিসগুলো যেন নিখুঁত থাকে। রোববার বিকেলে ঢাকা থেকে দুবাই যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম আসার পথে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ছিনতাইকারীর কবলে পড়ে। সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। এরপর 8 মিনিটের কমান্ডো অভিযানে মারা যায় ছিনতাইকারী পলাশ আহমেদ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের 5 জনের মৃত্যুর পর ঘটনাস্থল পরিদর্শনে গেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের 5 সদস্যের প্রতিনিধি দল। গ্রামবাসীর সঙ্গে কথা বলে বিভিন্ন আলামত সংগ্রহ করেন তারা। আতঙ্কিত না হয়ে মুখ ঢেকে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়। এদিকে সচেতনতা বাড়াতে একটি মেডিকেল দল সার্বক্ষণিক কাজ করছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। অজ্ঞাত রোগে একই পরিবারের 5 জনের মৃত্যুর পর মরিচপাড়া নয়াবাড়ি গ্রাম জুড়ে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল তা প্রশমিত হতে শুরু করেছে। এই গ্রামে তো মোটামুটি আল্লাহর রহমতে সবাই সুস্থ ভালো আছে,
কিন্তু এখানে একসাথে 15-16 দিনের মধ্যে 4-5 জন মারা যাওয়ার পর একটা আতঙ্ক হতেই পারে মানুষের ভিতরে। ঠাকুরগাঁয় ভর্তি করে ওখান থেকে আবার রেফার করে দিল। রেফার করে আমরা নিয়ে চলে গেলাম রংপুরে। রংপুরে যাই ওখানে ট্রিটমেন্ট করলো, হালকা পাতলা ট্রিটমেন্ট করতেছে এবং ওরা কিন্তু এখন সুস্থ আছে। চিকিৎসকরা জানিয়েছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে রংপুর মেডিকেলে ভর্তি ওই পরিবারের আরও যে 4 জন রয়েছেন তাদের অবস্থার উন্নতি হয়েছে, নতুন করে কেউ আক্রান্ত হয়নি। মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে এবং যদি কোনো কেউ খারাপ লাগে বা মানে নতুন কোনো সিমটম দেখা যায়, জ্বর বা সাথে প্রচন্ড শরীর ব্যথা, এরকম কোনো কিছু থাকলে সাথে সাথে আমাদেরকে জানানোর কথা বলা হয়েছে। ওই জায়গায় সার্বক্ষণিকভাবে আমাদের একটা মেডিকেল টিম আছে যারা তদারকি করতেছে। আশা করা যায় তেমন খারাপ কিছু হবে না হয়তো। এদিকে রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর 5 সদস্যের একটি টিম গতকাল রংপুর মেডিকেলে রোগীদের নমুনা সংগ্রহের পর আজ এই গ্রামে আসার কথা রয়েছে। গত 5 দিন ধরে 2টি মেডিকেল টিম এই গ্রামে মানুষকে সচেতন করছে। রতন সরকার, সময় সংবাদ, মরিচপাড়া, নয়াবাড়ি, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও। এই মুহূর্তে ঘটনাস্থল মরিচপাড়া নয়াবাড়ি গ্রামে আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রতন, আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু যে স্বাস্থ্য অধিদপ্তরের যে রোগ তত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউটের যে প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছে এবং এখানে তারা যে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে এবং পরিবারের সদস্য এবং আশেপাশে যারা বসবাস করে তাদের সঙ্গে কিন্তু তারা তথ্য সংগ্রহ করেছে। এই ঘটনাটি একই পরিবারের 5 জনের মৃত্যু এবং একইভাবে আক্রান্ত হয়ে 4 জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এই বিষয়টি, এই কারণটি, এই মৃত্যু এবং এই রোগে আক্রান্ত হবার যে কারণ, এটি কিন্তু এখনো পর্যন্ত উদ্ঘাটন করা যায়নি। এই টিমের সদস্যদের কাছ থেকে জানা গেছে, সিভিল সার্জনের কাছ থেকে জানা গেছে যে এই তথ্য উপাত্ত এবং যে নমুনা সংগ্রহ তারা করছেন এগুলো ঢাকায় নিয়ে সেগুলোকে বিশ্লেষণের মাধ্যমে কিন্তু আসলে এই কোন রোগে বা কোন ভাইরাসে এই মানুষগুলোর মৃত্যু হয়েছে এটি কিন্তু তখনই কেবল নিশ্চিত হওয়া যাবে। আমরা যেটি জেনেছি যে বাংলাদেশে যদি এর নির্ণয় করতে ঢাকায় করতে পারা না যায়, সেক্ষেত্রে দেশের বাইরে এই সব তথ্য উপাত্ত এবং নমুনাগুলো প্রেরণ করা হবে, সেখান থেকে আসলে এটি নিশ্চিত হবার বিষয় রয়েছে। তবে ভালো কিছু খবর রয়েছে, যে খবরটি আসলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে 4 জনকে ভর্তি করা হয়েছিল তাদের স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যে এই তাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন কিছু অ্যান্টিবায়োটিক প্রয়োগের কারণে তারা ক্রমেই তারা সুস্থ হয়ে উঠছেন এবং এখানে যে নতুন করে কিন্তু গতকালকে পর্যন্ত নতুন আরো 2 জনের সংক্রমিত হবার খবর আমরা পেয়েছিলাম এবং তাদের 2 জন সহ মোট 4 জন এই মুহূর্তে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে এবং যেটি আমি আগেও জানিয়েছি যে তাদের কিন্তু স্বাস্থ্যের অবস্থার অনেকটাই উন্নীত হয়েছে। তো এখানকার মেডিকেল টিম যেটি বলেছে যে আসলে বিষয়টিকে নিশ্চিত না হওয়া পর্যন্ত এখানে সতর্কতা অবলম্বন করতে হবে, সেজন্য মেডিকেল টিম সহ যারা এই এলাকায় সচেতন মানুষ আছে, জনপ্রতিনিধি যারা আছে, তাদের দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। তো এটাই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে। শিরিন, আপনার কাছে। অজ্ঞাত রোগে আক্রান্তদের বিষয়ে সবশেষ খবর জানাতে মরিচপাড়া নয়াবাড়ি গ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন রিপোর্টার রতন সরকার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচন কাল। একই সঙ্গে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 2 সিটিতে নতুন যুক্ত হওয়া 36টি ওয়ার্ডে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য নির্বাচনের মাঠে মোতায়েন রয়েছে র্যাব, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। এদিকে বৃহস্পতিবার ভোটের দিন রাজধানী জুড়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদটি শূন্য হয় 2017 সালের 30 নভেম্বর। গত বছরের 9 জানুয়ারি এ পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও সীমানা জটিলতায় 1 বছরের জন্য আটকে যায় ভোট।
আইনি জটিলতা নিরসনের পর গত মাসের 22 তারিখ ফের ঘোষণা করা হয় তফসিল। ঘোষিত এই তফসিলে ভোট বৃহস্পতিবার। ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আমরা যদি দেখি যে আইন শৃঙ্খলা বা অন্য কোনো কিছুর যদি আমাদের নির্বাচনের প্রতিকূল অনুকূলে যদি না থেকে যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে তাহলে আমরা একেবারে কেন্দ্র বন্ধ করে দেব। মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের আতিকুল ইসলাম ও জাতীয় পার্টির শাফিন আহমেদ ছাড়াও রয়েছেন আরও 3 জন প্রার্থী। যদিও প্রচারণার পুরো সময়টা জুড়েই একেবারেই নিরুত্তাপ ছিল নির্বাচনের মাঠ, তবে ভোটের মাঠ উৎসব মুখর হবে বলে প্রত্যাশা রিটার্নিং কর্মকর্তার। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, একটা দল যদি অংশগ্রহণ না করে এটা ওই দলের বিষয়। প্রার্থী তো আছে, মানুষ তারা তাদের যোগ্য প্রার্থীকেই ভোট দিবে এবং আমার মনে হয় যে তারপরে নির্বাচন এখানে উৎসব মুখর হবে। উত্তর সিটিতে 36টির সাথে নতুন যুক্ত ওয়ার্ড 18টি, সব মিলিয়ে 54 ওয়ার্ডের ভোটার সংখ্যা 29,48,510 জন। উত্তরের সবকটি ওয়ার্ডেই মেয়র পদে নির্বাচন হবে। পাশাপাশি নতুন 18টি ওয়ার্ডে আলাদা ভোট হবে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে। একই সঙ্গে দক্ষিণ সিটিতে যুক্ত হওয়া নতুন 18টি ওয়ার্ডেও কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের সরঞ্জামাদি বিতরণ চলছে। এই মুহূর্তে রাজধানী উচ্চ বিদ্যালয়ে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাকসুম, যেহেতু রাত পোহালেই এই উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ভোট গ্রহণ, পাশাপাশি কিন্তু আরও 18টি যুক্ত হওয়া নতুন 2 সিটি কর্পোরেশনের উত্তর দক্ষিণে কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং তাকে সামনে রেখে কিন্তু আজকে যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে দেওয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। এবং উত্তর সিটি কর্পোরেশনে যদি আমি বলি যে টোটাল 12টি জায়গা থেকে এই বিভিন্ন যে 1000 বেশি যে কেন্দ্র রয়েছে, 1295টি কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রে যে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে দেওয়া হচ্ছে, যে সেই বিষয়ে কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে সহকারী রিটার্নিং অফিসারের নেতৃত্বে। এবং আমি এই মুহূর্তে রয়েছে রাজধানী উচ্চ বিদ্যালয়। এখানে কিন্তু মোট 6টি ওয়ার্ডের 137টি কেন্দ্রের কিন্তু যে নির্বাচনী সরঞ্জামাদি, সেই সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে এবং এক প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এর সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর যে টিমটি প্রত্যেকটি কেন্দ্রে থাকবে, সেই টিমের সদস্যরা এবং তাদের নেতৃত্বে যে থাকবেন তারাই আসলে মূলত এই প্রিজাইডিং অফিসার রিসিভ করার পরে তারা কিন্তু যে নির্বাচনী সরঞ্জামাদি রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন ব্যালট বাক্স, ভোটার তালিকা, নির্বাচনে জন্য সিল, অমোচনীয় কালি সহ নির্বাচনে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে, যেমন পুলিং এজেন্ট যাদের থাকবে তাদের যে কার্ডগুলো, সেগুলো আসলে তারা বুঝে নিচ্ছেন। এবং 2টি বুথ থেকে এখানে এই যে 6টি ওয়ার্ডের যে নির্বাচনী সরঞ্জাম দেওয়া হচ্ছে, এখানে কিন্তু 2টি বুথ করা হয়েছে এবং 2টি বুথ থেকে সহকারী রিটার্নিং অফিসার যারা রয়েছেন তারা এগুলো বিতরণ করছেন এবং পরবর্তীতে তারা কিন্তু এখানে এসে তাদের যে আনুষ্ঠানিক সরঞ্জামাদি, তাদের যে তথ্য, সেই তথ্যের সঙ্গে তাদের তালিকার সঙ্গে মিল আছে কিনা সেগুলো গুছিয়ে নিচ্ছেন এবং এরপরে কিন্তু তারা এগুলো নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ তারা কিন্তু কেন্দ্রে কেন্দ্রে চলে যাচ্ছেন। এবং আমরা কিন্তু এখানে যারা প্রিজাইডিং অফিসার রয়েছে, সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছে বা আইন শৃঙ্খলায় নিয়োজিত যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, তাদের সবার সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে এতদিন তো আসলে ভোটের উৎসবটি, যে ভোটের যে ডামাডোল, এটি কিন্তু ভোটের মাঠে ছিল। এখন কিন্তু আসলে ভোটের উৎসব বা ভোটের প্রস্তুতি কিন্তু এখন এই নির্বাচন কেন্দ্রগুলিতে এসে পৌঁছেছে এবং তারা বলছে তারা তাদের কেন্দ্রের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এখন গিয়ে সব প্রস্তুতি সম্পন্ন করে রাখবে। আগামীকাল 8টা থেকে যে ভোট গ্রহণ 1টা 4টা পর্যন্ত চলবে, সেই নির্বাচনকে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভোটারদের কাছে বা প্রার্থী যারা রয়েছেন সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে তারা তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। তো এই ছিল আমার কাছ থেকে এই রাজধানী উচ্চ বিদ্যালয় থেকে এখনকার মতো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন রিপোর্টার রাশেদ লিমন। অন্য প্রসঙ্গ, পশ্চিমা লঘুচাপের প্রভাবে সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন প্রয়োজনের তাগিদে রাস্তায় বের হওয়া শিক্ষার্থী, চাকরিজীবী ও খেটে খাওয়া মানুষ। এছাড়া যত্রতত্র উন্নয়ন কাজের জন্য রাস্তা কেটে রাখায় ভোগান্তি আরও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী শুক্রবার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। বসন্তের এই দিনে ভোর থেকেই আকাশ ছিল কালো মেঘে ঢাকা, আর সাত সকালেই মুষলধারে বৃষ্টিতে ভিজেছে পুরো রাজধানী।
প্রকৃতিপ্রেমীদের কাছে এ এক নৈসর্গিক সময় হলেও সকালের এই বৃষ্টিতে বিপত্তি বেঁধেছে ঢাকার রাস্তায়। শিক্ষার্থী, অভিভাবক কিংবা কর্মজীবী নানা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে ভোগান্তিতে। একদিকে যেমন পর্যাপ্ত যানবাহনের সংকটের মুখে পড়তে হয়েছে, অন্যদিকে শহর জুড়ে উন্নয়ন কাজের জন্য অল্প বৃষ্টিই সৃষ্টি করেছে জলাবদ্ধতা আর যানজট। অনেককে তাই বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যে যেতে হয়। সাইডে পানি অনেক আছে, জ্যাম বৃষ্টির কারণে পড়ে যায় সব জায়গায়। রাস্তাঘাটে কাদা টাদা হয়ে অফিসে যাতায়াতের জন্য খুব প্রবলেম হয় আর কি। রাস্তায় প্রচুর পানি ছিল, আসতে সমস্যা হয়েছে। বাচ্চাকে নিয়ে তো স্কুলে আসতে হয়, এখন আজকে পরীক্ষা, অলরেডি পরীক্ষার জন্য এই বৃষ্টির মধ্যে আসতে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায় পশ্চিমা লঘুচাপের প্রভাবে তৈরি হওয়া বৃষ্টি হচ্ছে, তবে আগামী শুক্রবার থেকে আবহাওয়া স্বাভাবিক হতে পারে। এখন যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটাও এই পশ্চিমা লঘুচাপ আছে, আমরা আশা করছি আগামীকালের পরে ধীরে ধীরে আবহাওয়া ভালো হবে। বুধবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 15 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েন কর্মজীবী মানুষ। ভোর থেকে বরিশালে থেমে থেমে চলে গুড়ি গুড়ি বৃষ্টি, এর সঙ্গে ঝোড়ো হাওয়া। যানবাহন না পাওয়ায় স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবীরা পড়েন বেশি বিপাকে। জেলায় সকাল 7টা থেকে 9টা পর্যন্ত 2.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ঝালকাঠিতে 3 দিনের বৃষ্টিতে পিরোজপুরের ভান্ডারিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ কারণে রাজাপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। এছাড়া নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ ও চূড়ান্ত অনুমোদন সহ প্রায় 12,500 কোটি টাকার 14টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। দুপুরে রাজধানীর শেরেবাংলা এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের 17তম সভায় এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সভায় অনুমোদন পেয়েছে প্রায় 3,500 কোটি টাকার বড়পুকুরিয়া বগুড়া কালিয়াকৈর 400 কেভি লাইন স্থাপন, প্রায় 1,500 কোটি টাকার বরিশাল পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর উপর পায়রা সেতু নির্মাণ প্রকল্প। এছাড়াও অন্য প্রকল্পের মধ্যে রয়েছে 1600 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ জলাবদ্ধতা নিরসন প্রকল্প। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার 34.43%, ব্যয় হয়েছে 62,282 কোটি টাকা। দুপুরের সময় আরো থাকছে ডাকসু নির্বাচনে ছাত্র সংগঠনগুলোর প্রচারণা শুরু। 3রা মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু করতে 2 ঘন্টা অপেক্ষা করতে হলো বিচারককে। বেগম জিয়া আদালতে উপস্থিত না থাকায় শুনানি শুরু হতে সময় লাগে। পরে 13 আসামির বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি 18 মার্চ পর্যন্ত মুলতবি করেন আদালত। দুপুরে বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু সৈয়দ দিনজার আহমেদ এই দিন ধার্য করেন। এর আগে বেলা 1টার দিকে বেগম জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়, যদিও বেগম জিয়ার জন্য বিচারক অপেক্ষা করেন 2 ঘন্টা। বেগম জিয়া হাজিরের পর আদালতের কার্যক্রম চলে মাত্র 10 মিনিট। রাজধানীর কমলাপুর সিএসডি ও চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্যাটকোকে পাইয়ে দিতে প্রায় 15 কোটি টাকা অনিয়মের অভিযোগে বেগম জিয়া, খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ সহ 13 জনের বিরুদ্ধে 2007 সালে মামলাটি করে দুদক। এতদিনেও দলের চেয়ারপারসনকে মুক্ত করতে না পারা বিএনপির রাজনৈতিক ব্যর্থতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। সকালে জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির রাজনৈতিক ক্ষমতা ও জনসমর্থন নেই বলেই জাতীয় নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে বলেও মন্তব্য করেন নাসিম। খালেদা জিয়া আছে, বন্দী আছেন আত্মহত্যার মাধ্যমে, আমাদের দ্বারা তিনি বন্দী হন নাই। দুর্নীতির কারণে তাকে সরকারের দেওয়া মামলায় তাকে আজকে দণ্ডিত হয়েছেন তিনি। এখানে আমরা কেউ কিছু করি নাই, করার কোনো সুযোগ নাই, কিন্তু তাদের দলের ব্যর্থতা হলো এটাই, তাদের নেতৃবন্দী আছেন,
প্রায় 1 বছর হয়ে গেল, আন্দোলন করতে পারলো না। তাকে মুক্ত করার জন্য আইনি আদালত বলেন, রাজপথে বলেন, কোনো জায়গায় তারা সফল হতে পারে নাই। তাদের দুর্বলতা। পুরান ঢাকার চুড়িহাট্টায় আগুনের ঘটনার 5 দিন পর বিশেষজ্ঞরা জানালেন পুড়ে যাওয়া ভবনগুলো সংস্কার করে ব্যবহার করা সম্ভব। সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের একটি কারিগরি তদন্ত দল আগুনের স্থল পরিদর্শন করেন। দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষক। তারা ভবনের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করেন। বেসিক্যালি কারণটা কি সেটা তো বিভিন্ন তদন্ত কমিটি সরকারের কাজ করছে। ডেফিনেটলি কেমিক্যাল একটা উৎস, এবং বাট শুরুটা কি কেমিক্যাল থেকে হয়েছে কিনা সেটা নানা ধরনের ভিডিও ফুটেজ দেখে বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন আসছে, এবং যারা প্রত্যক্ষদর্শী তারাও কিন্তু বিভিন্ন রকম কথা বলছে। সো একক কোনো কিছু এখনো আমরা শিওর না, তবে কেমিক্যাল ডেফিনেটলি একটা বড় উৎস যার জন্য আগুনের ভয়াবহতা এবং এত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। চকবাজারের চুড়িহাট্টার আগুনে দগ্ধদের মধ্যে মোজাফফর নামে একজনকে আজকে ছাড়পত্র দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট। এই নিয়ে এখন পর্যন্ত 3 জন ছাড়পত্র পেয়েছেন। এখনও চিকিৎসাধীন আছেন 4 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারায় চিকিৎসক সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান মোজাফফর। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। দুঃস্বপ্নের আগুনে পুড়ে দুঃসহ যন্ত্রণায় হাসপাতালের বিছানায় কেটেছে প্রায় 1 সপ্তাহ। এরপর বাড়ি ফেরার পালা। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে কিছুটা স্বস্তির আভাস থাকলেও চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। মুজাফফর কাজ করতেন পুরান ঢাকার একটি কসমেটিক্স কারখানায়। ঘটনার দিন হেঁটে যাচ্ছিলেন চুড়িহাট্টার রাস্তা দিয়ে। মুহূর্তেই দাউ দাউ আগুন। তারপরের কথা আর কিছুই মনে নেই তার। সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারায় চিকিৎসক সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান তার পরিবারের সদস্যরা। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করছে। আপনারাও দোয়া করেন, যত রোগী আছে সবাইকে আল্লাহ তাআলা সুস্থ করে বাসা পাঠায় দেয়। ওরা যেন ভালো হয়ে যায় ওনার মতন, আর আমরাও এরকম অঘটন না ঘটে, বুঝলেন, সবার জন্য দোয়া করবেন। এদিকে বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী জানান মুজাফফর সহ এখন পর্যন্ত 3 জনকে ছাড়পত্র দিয়েছেন তারা। চিকিৎসাধীনদের মধ্যে 2 জন এখনো আশঙ্কামুক্ত নন বলেও জানান তিনি। গতকাল আমরা 2 জনকে ছাড়পত্র দিয়েছি, তারা হচ্ছে সালাউদ্দিন হেলাল, আর আজকে কিছুক্ষণ আগে মুজাফফর নামে একজন আছে, তাকে আমরা ছাড়পত্র দিয়েছি। অতএব 3 জন ছাড়পত্র দেওয়া হয়েছে আর 2 জন মারা গেছে, আর আমাদের এখানে আছে বাকি 4 জন। যারা কম পার্সেন্ট তাদেরকে আমরা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি, হয়তো 2-1 দিনের মধ্যে ছেড়ে দিব, কিন্তু উপরে যে 2 জন আছে 51 আর 13 তাদেরকে এত সহজে ছাড়া যাবে না। চকবাজারের চুড়িহাট্টার আগুনে দগ্ধ 9 জনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পোস্তগোলা ও গাজীপুরের কেমিক্যাল গোডাউন সাময়িক স্থানান্তরের জন্য শ্যামপুর ও গাজীপুরে 2টি জায়গা প্রস্তাব করেছে শিল্প মন্ত্রণালয়। রাজধানীর মতিঝিলের শিল্প মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে এই প্রস্তাব করা হয়। সেখানে আছেন রিপোর্টার সানবীর রূপল, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। পুরানো ঢাকার ঘটনাটি ঘটেছে 20 ফেব্রুয়ারি। তারপরে কিন্তু এখন বেশ নড়ে চড়ে বসেছে সরকার, এবং তারই অংশ হিসেবে আজ শিল্প মন্ত্রণালয়ে কিছুক্ষণ আগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে শিল্প সচিবের নেতৃত্বে, এবং এখানে কেমিক্যাল ব্যবসায়ীরা কিন্তু সব শ্রেণীর কেমিক্যাল ব্যবসায়ীরা তারা অংশ নিয়েছেন এবং তারা যে দাবি দাওয়াগুলো তুলে ধরেছেন তার প্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয়ের সচিব তিনি 2টি জায়গা আসলে প্রস্তাব করেছেন এই কেমিক্যাল গোডাউনগুলো সরানোর জন্য। তার একটি হলো গাজীপুরে এবং আরেকটি হলো শ্যামপুরের ঢাকা ম্যাস ফ্যাক্টরি, সেই শ্যামপুরের বুড়িগঙ্গা নদীর তীরে। তো এখন পর্যন্ত তারা বলছেন যে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তাদের 2টি জমি এখন খালি আছে এবং খুব শিগগিরই তারা এই প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন, এবং অনতিবিলম্বে বলতে হচ্ছে 1 সপ্তাহের মধ্যেই তারা এই প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন। এবং কেমিক্যাল ব্যবসায়ীরা তারাও কিন্তু একমত হয়েছেন যে তারা কেমিক্যাল গোডাউনগুলো সরাতে চাচ্ছেন, এবং প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক
অ্যাসিডের যে গোডাউনগুলো আছে সেই গোডাউনগুলো গাজীপুরে এবং অন্যান্য যে কেমিক্যালগুলো আছে সেই কেমিক্যালগুলো শ্যামপুরে স্থানান্তর করার বিষয়। তবে এটি কিন্তু প্রাথমিক একটি প্রক্রিয়া এবং এটি অস্থায়ী একটি প্রক্রিয়া, তবে স্থায়ীকরণের জন্য সেটি হয়তো আরো পরে ভেবে দেখবেন। তবে অস্থায়ীভাবে যে প্রক্রিয়াটি শুরু হবে সেটি 10-15 দিনের মধ্যেই করা সম্ভব বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আর আরেকটি বিষয় হচ্ছে কেমিক্যাল গোডাউন আসলে যে কতটি আছে সেটির কিন্তু এখনো পর্যন্ত কোনো হিসেব জানা নেই। তো কেমিক্যাল ব্যবসায়ীরা বলছেন যে আগামী সোমবারের মধ্যে তারা শিল্প মন্ত্রণালয়ে একটি তালিকা পাঠাবেন, সেই তালিকার মধ্যে এই কেমিক্যালের কতগুলো গোডাউন আছে পুরানো ঢাকায় সেই তালিকাটি তারা প্রকাশ করবেন এবং স্থানান্তরের ব্যাপারে আরো বেশি সহযোগিতা করবেন। তো এরপরে যে প্রক্রিয়াটি শুরু হবে সেই প্রক্রিয়াটি 4-5 দিনের মধ্যেই হয়তো শুরু হবে এবং প্রাথমিকভাবে শেড তৈরি করা হবে এবং শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর বাদবাকি কাজগুলো শেষ করার পরেই স্থানান্তর প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। তো এখনো পর্যন্ত শিল্প মন্ত্রণালয় থেকে এই ছিল আমার কাছে সবচেয়ে তথ্য। পোস্তগোলার কেমিক্যাল গোডাউন স্থানান্তরের বিষয়ে শিল্প মন্ত্রণালয়ে যে বৈঠক চলছে সেই বৈঠকের খবর জানাচ্ছিলেন রিপোর্টার সানডে রুপল। যাচাই বাছাই শেষে আজই প্রকাশ করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা। এদিকে শোডাউন আর মিছিলে মিছিলে মুখর ক্যাম্পাস। সকালের বর্ষা কমে আসলে মিছিল বের করে প্যানেল অথবা স্বতন্ত্র মনোনয়ন প্রত্যাশীরা। এদিকে কেন্দ্রীয় ছাত্র সংসদে 25টি পদে নির্বাচনের জন্য জমা পড়েছে 237টি মনোনয়নপত্র। 18টি হলের 13টি করে পদের জন্য জমা পড়ে 594টি মনোনয়নপত্র। যাচাই বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে প্রতিটি হলের নোটিশ বোর্ড ও ডাকসুর ওয়েবসাইটে। তফসিল অনুযায়ী দুপুর 12টায় প্রকাশ করার কথা থাকলেও কিছুটা বেশি সময় লাগবে বলে জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা নিয়ে কোনো অভিযোগ থাকলে উপাচার্য বরাবর আবেদন করতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 2রা মার্চ। 3রা মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার ইকরাম হোসাইন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, শিরিন, হল সংসদ নির্বাচনের যে প্রার্থী তালিকা, প্রাথমিক প্রার্থী তালিকা, সেটি কিছুক্ষণ আগে প্রকাশ হয়েছে। প্রত্যেকটা হলের নোটিশ বোর্ডে সেটি টানিয়ে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা এবং যারা প্রার্থী তারা সেখানে সেই তালিকা দেখতে পাবেন। অন্যদিকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনের প্রার্থী তালিকা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ হয়নি। কিছুক্ষণের মধ্যে হয়তো সেটিও প্রকাশ হয়ে যাবে। তারপর বিশ্ববিদ্যালয়ে ডাকসুর যে ওয়েবসাইট, সেখানে সবগুলো তালিকা একসঙ্গে পাওয়া যাবে। তো ছাত্র সংগঠনগুলো তাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে। আমরা সকাল থেকে দেখছিলাম যে প্রথমে ছাত্রদল, পরে ছাত্রলীগ, তারপর বাম ছাত্র সংগঠন এবং কোটা আন্দোলনকারীরা কিন্তু তাদের যে পরিচিতি এবং সেটা তুলে ধরছে এবং তাদের প্যানেল পরিচিতি তুলে ধরছে ছাত্রছাত্রীদের কাছে। তাদের দাবি দাওয়াগুলো উত্থাপন করছে এবং তারা যে নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছেন সেগুলি তুলে ধরছেন। তবে সবগুলো সংগঠনই আজকে কলাভবন কেন্দ্রিক প্রচারণা চালিয়েছেন। তারা সেখানে কলাভবনে যারা ছাত্রছাত্রী আছে তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের কাছে তাদের যে সমর্থন সেই সমর্থন আদায়ের চেষ্টা করছেন। অন্যদিকে মধুর ক্যান্টিনে আমরা সকাল থেকে যেটা দেখেছি যে ছাত্রদল অবস্থান নিয়েছিল। পরবর্তীতে অন্য কোনো সংগঠনকে আমরা এখনো পর্যন্ত সেখানে দেখছি না, কারণ প্রত্যেকটি সংগঠনই কিন্তু তাদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আছে। ফলে মধুর ক্যান্টিনের বাইরে যে একাডেমিক ভবনগুলো আছে সেখানেই মূলত তারা প্রচারণায় ব্যস্ত আছে। অন্যদিকে যে রিটার্নিং কর্মকর্তা ডাকসু নির্বাচনে, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেটা বললেন যে হল সংসদে যে 13টি পদ আছে সেই 13টি পদের বিপরীতে প্রত্যেকটা 18টি হলের 13টি পদের বিপরীতে 554টি মনোনয়নপত্র জমা হয়েছে। সেখানে যাচাই বাছাই করে তারা যে প্রাথমিক তালিকা সেটি প্রকাশ করেছেন। আমরা তালিকা দেখে যেটি বুঝতে পেরেছি যে অনেকগুলো পদে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবেন ছাত্রলীগের প্রার্থীরা, কারণ সেখানে ছাত্রদল, বাম ছাত্র সংগঠন বা কোটা আন্দোলনকারীরা কিন্তু পূর্ণ প্যানেল দিতে পারেনি। ফলে ছাত্রলীগ এখানে একটা সুবিধা পেয়ে যাচ্ছে এবং ছাত্রলীগের যে প্রার্থীরা, কিছু প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবেন। তো ডাকসুর 25টি পদের জন্য 237টি মনোনয়নপত্র জমা পড়েছে। সেটি প্রকাশ করার পর আসলে আমরা জানতে পারবো যে ভিপি এবং জিএস বা এজিএস পদে কারা কারা প্রার্থী হচ্ছেন বা কাদের প্রার্থীতা টিকে যাচ্ছে শেষ পর্যন্ত, সেই বিষয়টা জানা যাবে। তো এই ছিল আমার কাছে সব শেষ। আজই প্রকাশ করার কথা রয়েছে ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা। সেই খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার ইকরাম হোসাইন। ঘুষ নেয়ার অভিযোগে করা মামলায় সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সংস্থার সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম দুদকের ঢাকা রেঞ্জ কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছেন। 2008 সালের 18 জুন রাজধানীর মতিঝিল থানায় নাজমুল হুদার বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন। মামলার এজাহারে বলা হয়, যমুনা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মার্গানেট ওয়ান লিমিটেডকে দায়িত্ব দেওয়া হয়।
সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি মাসে 50,000 টাকা উৎকোচ দাবি করেন। দাবি করা টাকা তার স্ত্রীর মালিকানায় পরিচালিত খবরের অন্তরালে পত্রিকার হিসাবে জমা দেওয়ার জন্য বলেন। মাসিক কিস্তিতে দাবি করা টাকা না দেয়া হলে ওই প্রতিষ্ঠানের ঠিকাদারি নিয়োগ বাতিল করে কালো তালিকাভুক্ত করার হুমকি দেন। পরে ব্যবসায়িক ক্ষতি বিবেচনায় মাসে 25,000 টাকা উৎকোচ দেওয়ার প্রস্তাবে রাজি হন নাজমুল হুদা দম্পতি। এরপর প্রতিষ্ঠানটির কাছ থেকে তারা বিভিন্ন সময়ে চেকের মাধ্যমে 6 লাখ টাকা ঘুষ নেন। 2016 সালে হাইকোর্ট বাতিল করলেও 17 সালের 7 মার্চ দুদকের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টে দেয়া আদেশ বাতিল করেন আপিল বিভাগ। অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম বাড়ার ফলে সেনাবাহিনীর সক্ষমতা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে চট্টগ্রামের হালিশহর এলাকায় আর্টিলারি সেন্টার স্কুলে বাংলাদেশ সেনাবাহিনীর গোলন্দাজ রেজিমেন্টের কালার প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এই সময় 1974 ও 2018 সালের প্রতিরক্ষা নীতি অনুযায়ী সেনাবাহিনীকে আধুনিকায়নের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে সাবেক সেনাবাহিনী প্রধান মোহাম্মদ আতিকুর রহমান সহ নৌ ও বিমান বাহিনীর কমান্ডার সহ সামরিক ও বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রাথমিক পর্যায়ে শিক্ষার হার বাড়াতে বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংক। বিশ্ব উন্নয়ন রিপোর্ট 2018 শীর্ষক প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয় 1990 সালে দেশে প্রাথমিক পর্যায়ে শিক্ষার হার ছিল 66%, 2015 সালে তা দাঁড়িয়েছে 91%। পাশাপাশি বলা হয় অনেক কম সংখ্যক দেশের মধ্যে বাংলাদেশ একটি যেখানে প্রাথমিক পর্যায়ে শিক্ষা অর্জনের ক্ষেত্রে জেন্ডার সমতা রয়েছে। প্রতিবেদনে বলা হয় শিক্ষা পদ্ধতি আর দারিদ্র্যের জন্য অনেকেই প্রাথমিক শিক্ষা গ্রহণের আগেই ঝরে পড়ে। এজন্য শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বাড়িয়ে দক্ষ কর্মসংস্থান সৃষ্টির তাগিদ দেওয়া হয়। ই বর্জ্য নামে পরিচিত নষ্ট ইলেকট্রনিক পণ্য দিনকে দিন পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই বর্জ্য শুধু মাটি, পানি সহ সার্বিক পরিবেশেরই ক্ষতি করছে না, প্রাণঘাতী জটিল রোগ ও প্রতিবন্ধী শিশু জন্মেরও কারণ হয়ে দাঁড়াচ্ছে। সমীক্ষা বলছে দেশে বছরে প্রায় 4.5 লাখ মেট্রিক টন ই বর্জ্য উৎপন্ন হলেও পুনরায় ব্যবহার উপযোগী করা হয় মাত্র 3%। তাই এর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি ব্যবস্থাপনায় বিধিমালা প্রণয়নের তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে বাড়ছে টেলিভিশন, ফ্রিজ, মোবাইল ও কম্পিউটার সহ নানা ধরনের ইলেকট্রনিক পণ্যের ব্যবহার, যেগুলো মেয়াদোত্তীর্ণ বা নষ্ট হলে কিছু ফেরিওয়ালা বা মেকানিকের দোকানে বিক্রি করা হলেও অধিকাংশ নষ্ট ইলেকট্রনিক পণ্যই ফেলে দেওয়া হয়। যদিও এগুলোর ভেতর রয়ে যায় মানব শরীর ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ধাতব ও রাসায়নিক উপাদান। বুয়েট ও পরিবেশ অধিদপ্তরের সমীক্ষায় দেখা যায় বছরে তৈরি হয় 4.5 লাখ টন ই বর্জ্য। এর মধ্যে রিসাইকেল হয় মাত্র 13,000 টনেরও সামান্য কিছু বেশি। যখন ওয়েস্টের সঙ্গে যায় তখন ওইখানে অনেক রকম কেমিক্যাল রিয়াকশন হয়। অ্যাসিড যখন রিলিজ হয় তখন ওই যে লেড বলেন, ক্যাডমিয়াম বলেন, পানিতে চলে আসে। ওপেন বার্নিং যেটা হয় তার ফলে আপনার এয়ার পলিউশন যেটা সেই জায়গায় হচ্ছে। গবেষণায় পাওয়া যায় বাতিল বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে থাকে পারদ, সীসা, দস্তা, বেরিলিয়াম, ক্যাডমিয়াম, বিভিন্ন ধাতব ও রাসায়নিক উপাদান। এসব বিষাক্ত উপাদানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গর্ভবতী নারী ও শিশুরা। লাং ডিজিজের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এগুলো ক্যান্সারজনিত সমস্যা, বিশেষ করে প্রেগন্যান্ট মাদারের থেকে যখন যাচ্ছে সেখানে জেনেটিক সমস্যাও দেখা দিতে পারছে। অটিজম one of the problem. Awareness, তারপর হচ্ছে কালেকশন, থার্ড হচ্ছে যারা ই ওয়েস্ট কোম্পানিগুলো আছে তাদের ক্যাপাবিলিটি, সেখানে সরকার যেটা করতে ইনসেন্টিভাইজ করতে পারে। 2011 সালে পরিবেশ অধিদপ্তর ই বর্জ্য বিধিমালা প্রণয়নের কাজ শুরু করলেও খসড়া হয় 2017-তে। এটি চূড়ান্ত পর্যায়ে আছে জানিয়ে প্রযুক্তিমন্ত্রী বলছেন এ ব্যাপারে ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকেও দায়িত্ব নিতে হবে। মনে করি আমাদের এখানে যারা কারখানা স্থাপন করছেন এই ধরনের ডিজিটাল ডিভাইস তৈরি করার জন্য তাদের এখনই ভাবতে হবে যে যেই জিনিসটি বর্জ্যে পরিণত হবে সেটির ব্যবস্থাপনার ক্ষেত্রে কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার। পরিবেশ অধিদপ্তরের পরিচালিত সমীক্ষা অনুযায়ী 2020 সালে ই বর্জ্যের পরিমাণ দাঁড়াবে 5.5 লাখ টনে, 2035-এ যা বেড়ে দাঁড়াবে 46 লাখ টনে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সিনিয়র সাংবাদিক এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চিকিৎসকের বরাত দিয়ে তার ঘনিষ্ঠজনরা জানান তিনি দুরারোগ্য লিউকেমিয়া রোগে ভুগছেন। 1980 সালে উপমহাদেশের প্রথম শিশু কিশোর সাপ্তাহিক কিশোর বাংলা পত্রিকায় সহ সম্পাদক হিসেবে কাজ শুরু করেন শাহ আলমগীর। এরপর তিনি কাজ করেছেন দৈনিক জনতা, বাংলার বাণী ও আজাদে। এছাড়াও দৈনিক প্রথম আলো পত্রিকাতেও শুরু থেকে জড়িত ছিলেন পথিত দশা এই সাংবাদিক। 1998 থেকে 2001 সাল পর্যন্ত পত্রিকাটির যুগ্ম বার্তা সম্পাদকেরও দায়িত্ব পালন করেন তিনি। 2013 সাল থেকে তিনি পিআইবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দুপুর সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে ছিনতাই চেষ্টা মামলায় আলামত হিসেবে জব্দ বিমানটি চলাচল করতে পারবে 10 দিনে। জিজ্ঞাসাবাদ করা হবে পাইলট এবং ক্রুদেরও। থানায় জমা পড়ল খেলনা পিস্তল ও নকল বোমা। অজ্ঞাত রোগে একই পরিবারের 5 জনের মৃত্যুর ঘটনা তদন্তে ঠাকুরগাঁওয়ে রোগতত্ত্ব ইনস্টিটিউটের প্রতিনিধি দল। জনগণের চলাচল সীমিত রাখার পরামর্শ। ঢাকা উত্তর সিটির উপনির্বাচন কাল। ভোট হবে 2 সিটির নতুন 36টি ওয়ার্ডেও। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে সরঞ্জাম। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন। লঘুচাপের প্রভাবে রাজধানীর তৃতীয় দিনের বৃষ্টি। সড়কে জলাবদ্ধতা, যত্রতত্র উন্নয়ন কাজে বেড়েছে মানুষের ভোগান্তি। এবং আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতের 2টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের। নয়াদিল্লির অস্বীকার। গোলাগুলিতে 5 ভারতীয় সেনা আহত, আজাদ কাশ্মীরে নিহত 4। এই ছিল দুপুর সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গেই থাকুন সময়।